হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের বিশেষ কিছু প্রশ্ন নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করব। তো আজকের আলোচনাটা হবে আমাদের এস ব্লক মৌল নিয়ে। তো তোমরা অবশ্যই জানো যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়ে সম্পূর্ণ ব্যাপারটাই হলো থিওরিটিক্যাল আলোচনা। এখানে কোনো গাণিতিক পার্ট নেই। তো এখানে স্টুডেন্টদের প্রশ্নের উত্তর লিখতে প্রচণ্ড রকমের প্রবলেম হয় এবং বোর্ড পরীক্ষাগুলোতে যখন উদ্দীপকগুলো সেট করা হয় তো উদ্দীপকগুলোর না বুঝতে পেরে স্টুডেন্টরা কোশ্চেনগুলোও বুঝতে পারে না। তখন দেখা যাচ্ছে যে কোশ্চেন ঠিকঠাক ধরতে পারে না বা কোশ্চেন ধরতে পারলেও কতটুকু উত্তর লিখবে না লিখবে এ নিয়ে একটা প্রচণ্ড রকমের প্রবলেম তৈরি হয় পরীক্ষার হলে। তো আমি চেষ্টা করব তোমাদের এই প্রবলেম সলভ করার জন্য। তো আমি এই অধ্যায়ের মানে এস, পি, ডি ও এফ ব্লক মৌলের বেশ কিছু প্রশ্ন আমি গুছিয়ে তোমাদের সামনে হাজির করব। প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আপলোড করা হবে। সব প্রশ্নের উত্তর তো আর একদিনে দেওয়া সম্ভব নয় বা একটা ক্লাসে দেওয়া সম্ভব নয়, তাই আমি এটা ধারাবাহিকভাবে আমি কমপ্লিট করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। আর চলো সবাই শুরু করি। আজকে আমরা আলোচনা করব এস ব্লক মৌলের বেশ কিছু প্রশ্ন নিয়ে। তো কি কি প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নগুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব লিঙ্কগুলো। তবে ধারাবাহিকভাবে তো আমি প্রশ্নগুলো আলোচনা করেই যাব। তো তোমরা আমার সাথে থাকলে অবশ্যই সব প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারবা। ওকে, চলো আমরা শুরু করি। তো আমাদের এস ব্লক মৌলের আজকের প্রথম যে প্রশ্নটা হবে, প্রথম প্রশ্নটা হলো এস ব্লক মৌলের জারণ সংখ্যা স্থির থাকে। এটার ব্যাখ্যা আসে, ঠিক আছে? তো এস ব্লক মৌলের জারণ সংখ্যা স্থির, এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে দেব দেখো। এখন দেখো, এস ব্লক বলতে পর্যায় সারণীতে দুইটা গ্রুপকে বোঝানো হয়, ঠিক আছে? তোমরা অবশ্যই পর্যায় সারণীতে জানো যে পর্যায় সারণীতে 1 থেকে 18 পর্যন্ত টোটাল 18টা গ্রুপ আছে। তো এর মধ্যে গ্রুপ নাম্বার 1 আর হলো গ্রুপ নাম্বার 2, এই দুইটা গ্রুপ এর সাথে হলো যে আমাদের হিলিয়াম, এরা হলো এস ব্লক মৌল। এস ব্লক মৌল, তাহলে এস ব্লক মৌল পর্যায় সারণীতে কোথায় অবস্থান করে? 1 নম্বর গ্রুপে অবস্থান করে, আর অবস্থান করে কোথায়? 2 নম্বর গ্রুপে। ওকে, তো তোমরা অবশ্যই জানো যে একটা পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি ওই গ্রুপের মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আবার গ্রুপ নাম্বার যদি 2 হয় তাহলে ওই মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। তাহলে এস ব্লক বলতে আমরা গ্রুপ 1কে বুঝবো আর গ্রুপ 2কে বুঝবো। গ্রুপ 1-এর মৌলগুলোকে আমরা সাধারণত ক্ষার ধাতু বলি, আর গ্রুপ 2-এর মৌলগুলোকে আমরা কি বলি? মৃৎ ক্ষার ধাতু বলি। ওকে, তাহলে এখন দেখো, এই যে গ্রুপ 1 এর মৌলের
সাধারণ যে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাসে থাকে কি NS1, মানে সাধারণ ইলেকট্রন বিন্যাসের বহিস্থ ইলেকট্রন, বহিস্থ অরবিটাল, সাধারণ ইলেকট্রন বিন্যাসের বহিস্থ কাঠামো, বহিস্থ কাঠামোটা থাকে কিভাবে বলো, NS1। তাহলে NS1 মানে এর s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, ওকে। আর গ্রুপ 2 এর ক্ষেত্রে, গ্রুপ 2 এর ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাসের বহিস্থ যে কাঠামো, বহিস্থ কাঠামোটা থাকে কি NS2। তার মানে এর s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। আর এই বহিস্থ কাঠামোর আগের যে অংশটা থাকে সেটা থাকে নোবেল গ্যাস, ঠিক আছে, মানে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা থাকে। তাহলে টোটাল ইলেকট্রন বিন্যাসটা কীরকম দাঁড়ায়, আমরা যদি এটাকে লিখি যে নোবেল গ্যাস দিয়ে দিলাম আমরা এখানে, আর দিলাম কি আমরা NS1, Ng দ্বারা আমরা এখানে নোবেল গ্যাসকে বুঝাইছি। তো এখানে দেখো আমাদের NS2টা কি হবে ইলেকট্রন বিন্যাসটা, তাহলে Ng আর হবে কি NS2। তো এবার দেখো কেন এদের জারণ সংখ্যা স্থির, স্থির বলতে বোঝানো হয়েছে যে এস ব্লক মৌলের মানে একটা মাত্র জারণ সংখ্যা থাকবে, জারণ সংখ্যা কোনো পরিবর্তনশীল নয়, মানে ফিক্সড একটা জারণ মান থাকবে, ঠিক আছে। তাহলে আমরা তো সবাই জানি যে সকল মৌলগুলোই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য তারা হয় ইলেকট্রন ত্যাগ করে, না হয় ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে গ্রুপ 1 এর মৌলগুলোর ক্ষেত্রে বহিস্থ অরবিটালে মাত্র একটা ইলেকট্রন আছে, আর একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করতে পারে। এখানে আমি আবার একটু মেনশন করি, এখানে Ng দ্বারা বোঝানো হয়েছে নোবেল গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ 1 এর মৌলগুলো তাদের সর্বশেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন যদি তারা ত্যাগ করে দেয় তাহলে তারা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করবে। পাশাপাশি গ্রুপ 2 এর মৌলগুলো তাদের বহিস্থ কক্ষপথে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন যদি তারা ত্যাগ করে তাহলে তারা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করবে। এজন্যই তাদের জারণ সংখ্যাটা স্থির থাকে, মানে ফিক্সড একটা মান থাকে, ঠিক আছে। এখন এটা আমরা যদি কিছু উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। যেমন দেখো গ্রুপ 1 এর যে মৌলগুলো রয়েছে সেই 1 এর মৌলগুলো কি কি জানো তোমরা? 1 এর মৌলগুলো হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর হলো কি সিজিয়াম, ওকে। আর গ্রুপ 2 এর মৌলগুলোর নাম কি কি? নাম হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হলো কি রেডিয়াম, ওকে। তাহলে এখন দেখো আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো হাইড্রোজেন 1 এর ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াবে 1s1, ওকে। তাহলে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে বাদে, এটা বাদে অন্য যে হাইড্রোজেন বাদে অন্য মৌলগুলো, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন যদি বাদ দেই তাহলে অন্য মৌলের মধ্যে থাকে কে? দেখো লিথিয়াম, লিথিয়াম কি 3, তাহলে লিথিয়াম 3 যদি হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ায়? দেখো ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় এরকম যে হিলিয়াম তারপরে হলো 2s1। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে দাঁড়ায়? দেখো নিয়ন 3s1, ওকে। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে? দেখো তো দেখা যাচ্ছে যে লিথিয়াম এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সোডিয়াম এর সর্বশেষ কক্ষপথেও একটা ইলেকট্রন আছে,
ঠিক আছে। এবং এই যে একটা ইলেকট্রনের আগের কাঠামোটা কিন্তু হিলিয়াম, মানে নিষ্ক্রিয় গ্যাস। 3s1 এর আগে কিন্তু নিয়ন, নিয়ন মানে কি নিষ্ক্রিয় গ্যাস। ওকে, তাহলে এই যে নিষ্ক্রিয় গ্যাস হলো, তাহলে এখন এখান থেকে যদি আমরা একটা ইলেকট্রন ত্যাগ করি তাহলে কি হবে দেখো, একটা ইলেকট্রন ত্যাগ করলে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এই লিথিয়াম প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। আবার সোডিয়াম থেকে যদি আমরা একটা ইলেকট্রন, তো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এটা কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাসে পরিণত হবে। তো সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা দেখো, এটা কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো, যে গ্রুপ 1-এর মৌলগুলোর ক্ষেত্রে একটা করে ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার পরে যে ক্যাটায়নটা আমরা পাইছি, সেই ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসটায় আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেলাম। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস যখন অর্জিত হয়ে যাবে, ওই অবস্থা থেকে কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হবে না। তাই আমরা বলতে পারি গ্রুপ 1-এর মৌলগুলোর জারণ সংখ্যা শুধুমাত্র কত হবে, +1 হবে। তাহলে আমরা বলতে পারি কি, গ্রুপ 1-এর মৌলের জারণ সংখ্যা কত হবে, +1 হবে। ওকে, তাহলে ঠিক একইভাবে যদি আমরা গ্রুপ 2-এর মৌলগুলোকে নিয়ে আলোচনা করি তাহলে তোমরা দেখতে পাবা গ্রুপ 2-এর মৌলগুলো ছিল কে, প্রথমে ছিল কে আমাদের বেরিলিয়াম। তো বেরিলিয়াম, তারপরে আছে কে আমাদের দেখো ম্যাগনেসিয়াম, তারপরে হলো কে ক্যালসিয়াম। তাহলে এখন এখানে দেখো বেরিলিয়াম কত 4, তো এখান থেকে যদি তুমি 2টা ইলেকট্রন ত্যাগ করো তাহলে কিসে রূপান্তরিত হবে, বেরিলিয়াম 2+ এ রূপান্তরিত হবে। ম্যাগনেসিয়াম হলো কত 12, সেখান থেকে কিসে রূপান্তরিত হবে, ম্যাগনেসিয়াম 2+ এ রূপান্তরিত হবে। ক্যালসিয়াম 20, এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেলে কিসে রূপান্তরিত হবে, ক্যালসিয়াম 2+ এ রূপান্তরিত হবে। ওকে, তাহলে আমরা যদি দেখি, যেমন আমরা যদি ম্যাগনেসিয়ামের কথাই বলি, তো ম্যাগনেসিয়াম কত 12, এর ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে, ইলেকট্রন বিন্যাস হবে নিয়ন, এরপরে কি হবে 3s2। ওকে, আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি বলি, ক্যালসিয়াম কত 20 ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে, আর্গন আর হলো কি 4s2। তাহলে এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে দেখো এই যে ম্যাগনেসিয়াম তো 2টি ইলেকট্রন ত্যাগ করলো, তাই না। তো এখান থেকে যদি 2টা ইলেকট্রন ত্যাগ হয়ে যায় তাহলে সেটা কিসে রূপান্তরিত হবে, ইলেকট্রন বিন্যাসটা হবে মানে ম্যাগনেসিয়াম 2+ হবে, যার ইলেকট্রন বিন্যাসে থাকবে কে, শুধুমাত্র নিয়ন। ওকে, আবার এখান থেকে 2টি ইলেকট্রন চলে যাবে, দেন এটা কিসে রূপান্তরিত হবে, ক্যালসিয়াম 2+ এ রূপান্তরিত হবে। তো এখানে থাকবে কে, আর্গন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এদের ক্যাটায়নগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে আমাদের নিষ্ক্রিয় গ্যাস অর্জিত হয় মাত্র 2টি ইলেকট্রন ত্যাগ করার সাথে সাথেই। সো এই অবস্থায় আমরা বলতে পারি যে আমাদের গ্রুপ 2-এর মৌলগুলো, যাদেরকে আমরা মৃৎক্ষার ধাতু বলি, ঠিক আছে, মৃৎক্ষার ধাতু বা গ্রুপ 2-এর মৌলগুলোর জারণ সংখ্যা +2, যা একটি স্থির মান, এটা কোনো পরিবর্তন হয় না বা অন্য কোনো মান হতে পারে না, যা একটি স্থির মান। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এটা ছিল আমার প্রথম প্রশ্ন। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নতে যাই আজকের। তো দ্বিতীয় প্রশ্নটা হবে কি, হবে Na+ সম্ভব কিন্তু Na2+ সম্ভব নয় কেন? এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখো, Na+ সম্ভব কেন, Na+ সম্ভব দেখো, সোডিয়াম 11 এর
ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াবে? ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে নিয়ন, তারপর হবে কি 3s1। ওকে, তাহলে এখন দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আমরা দেখতে পাচ্ছি? একটা ইলেকট্রন আছে। তো যেহেতু সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তো এই সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কিসে রূপান্তরিত হতে পারবে? সোডিয়াম প্লাসে রূপান্তরিত হতে পারবে। তো এই যে সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কার মতো হয়ে গেল? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে গেল। বুঝতে পারছো? তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস যখন অর্জিত হয়, তখন ওই অবস্থা থেকে আর কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হতে পারে না। এ কারণে সোডিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম 2+, এই ঘটনাটা ঘটে না। এটা সম্ভব নয়। কারণ কি? এই যে সোডিয়াম প্লাস, এটার ইলেকট্রন বিন্যাসটা হলো যে কি নিয়ন, মানে কি অষ্টক পূর্ণ হয়ে গেছে। তো অষ্টক পূর্ণ হয়ে গেলে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ বা বর্জন সম্ভব নয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। ওকে, ঠিক এই কোশ্চেনটাই যদি আমরা আরেকটু ভিন্ন রূপ দেই, সে ভিন্ন রূপটা হলো যে কি, যেমন দেখো এই কোশ্চেনটা যদি এভাবে আসে যে ম্যাগনেসিয়াম 2+ সম্ভব কেন? মানে প্রশ্নটা হবে এরকম যে সোডিয়াম 2+ সম্ভব নয়, কিন্তু নাম্বার 3 প্রশ্ন, কিন্তু ম্যাগনেসিয়াম 2+ সম্ভব কেন? সোডিয়াম 2+ সম্ভব নয়, এটার কারণটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, কিন্তু ম্যাগনেসিয়াম 2+ সম্ভব কেন? এটাও খুব সিম্পল উত্তর। কিভাবে হয় বলো? যে ম্যাগনেসিয়াম এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা দেখো তোমরা? এটা হলো কি ম্যাগনেসিয়ামের নিয়ন, তারপর হলো 3s2। তার মানে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে তো ইলেকট্রন দুটো আছে, তাই না? তাহলে যেহেতু এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে গেলে তার অবশ্যই দুইটা ইলেকট্রনই ত্যাগ করতে হবে, এবং সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু থেকে আমরা দুইটা ইলেকট্রন বের করতে পারবো, বের করে আমরা কিসে রূপান্তর হতে পারবো? ম্যাগনেসিয়াম 2+-এ পরিণত হতে পারবো। এই ম্যাগনেসিয়াম 2+-এর ইলেকট্রন বিন্যাসটা কার ইলেকট্রন বিন্যাসের সমান? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সমান। এই অবস্থায় আর কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন হবে না। তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করার পরে সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, তাই ম্যাগনেসিয়াম 2+ সম্ভব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তোমরা কি উত্তর দিতে পারবে না? অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নেই। ঠিক আছে? না পারলে জুয়েল স্যার আছে, জেসি স্যার আছে, আমি আছি তোমাদের সাথে, নো টেনশন। আমরা এবার 4 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটা হলো কি? 4 নাম্বার প্রশ্নটা হলো ক্ষার ধাতু সমূহ প্যারাম্যাগনেটিক। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্যারাম্যাগনেটিক, কিন্তু এদের আয়ন সমূহ, ঠিক আছে, ক্ষার ধাতুর আয়ন সমূহ। ওকে, ক্ষার ধাতুর আয়ন সমূহ, এটা কিন্তু এটা, ঠিক আছে। ক্ষার ধাতুর আয়ন সমূহ হলো কি ডায়াম্যাগনেটিক। এখন এই যে ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক, এই ব্যাপারটা আশা করি তোমার জানার কথা, ঠিক আছে। ডায়াম্যাগনেটিক মানে কি জানো? ডায়াম্যাগনেটিক হলো যদি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত না হয় বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত না হয়, তারা হলো যে কি ডায়াচুম্বকধর্মী। আর প্যারাচুম্বকধর্মী মানে কি চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হবে? আকর্ষিত হবে বা বিকর্ষিত হবে বা প্রভাবিত হবে, চৌম্বক ক্ষেত্রের সাথে প্রভাবিত হবে, সেটা হলো যে প্যারাচুম্বকধর্মী। আর ডায়াচুম্বকধর্মী মানে কি যেখানে কোনো চৌম্বকত্ব নাই, চৌম্বকত্ব কাজই করবে না, সেটা হলো যে কি
ডায়াচুম্বকধর্মী। তাইলে এখন আমরা ডায়াচুম্বকধর্মী হবে নাকি প্যারাচুম্বকধর্মী হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো খুব সহজ একটা সিস্টেম। দেখো, ইলেকট্রন বিন্যাসে মনে রাখবা এই কথাটা, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসে অরবিটালগুলোতে, কোথায়? অরবিটালগুলোতে যদি কি থাকে? বিজোড় ইলেকট্রন থাকে, তবে ওই সকল মৌল বা আয়ন, আমি মৌল বলবো, ঠিক আছে? এখানে ধাতু, সেটা হলো, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, তো ইনফরমেশনটা ধাতু অধাতু সকলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই আমি এখানে মৌল লিখবো। তাহলে তুমি যে কোনো জায়গায় খাটাই দিতে পারবা, ঠিক আছে? তবে ওই সকল মৌল বা আয়নগুলো কি হবে? মৌল বা আয়নগুলো কি হবে? যেহেতু কি আছে, বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে বিজোড় ইলেকট্রন থাকলে কি চৌম্বকধর্মী হবে? প্যারাচুম্বকধর্মী হবে। কি হবে? প্যারাচুম্বকধর্মী। ওকে। আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে, তাহলে কি হবে? বলে ফেলো। বিজোড় ইলেকট্রন না থাকলে কি হবে? বলে ফেলো। বিজোড় ইলেকট্রন না থাকলে, অবশ্যই বলে ফেলছো এতক্ষণে, না থাকলে ডায়াচুম্বকধর্মী। বুঝতে পারছো আশা করি। কি চুম্বকধর্মী হবে? ডায়াচুম্বকধর্মী। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা দেখব ক্ষার ধাতুর আয়ন সমূহ, ঠিক আছে? তো ক্ষার ধাতু বলতে আমরা কাদেরকে বুঝি বলো? ক্ষার ধাতু বলতে আমরা কাদেরকে বুঝি? ক্ষার ধাতু কারণ নামগুলো একটু বলে ফেলো, আমার নামগুলো একটু বলে ফেলো, মুখস্থ করে ফেলো। মুখস্থ কিন্তু করতে হবে, এছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? মুখস্থের কোনো উপায় নাই এই অধ্যায়ে, ঠিক আছে? কোনো বিকল্প নাই, মুখস্থ করতেই হবে। ক্ষার ধাতুগুলোর নাম কি? হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতুর গ্রুপে হলেও এটা কিন্তু তুমি মানে ধাতু হিসেবে সরাসরি বলতে পারো না, ঠিক আছে? তাহলে ওইটা বাদ দিলে কে থাকে বলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে? এরা সব হলো যে কি ধাতু? ক্ষার ধাতু। ওকে। তাহলে এই যে ক্ষার ধাতু, আমি একটা দুইটা শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস করব, 3 আর হলো 11 লিথিয়াম আর সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, ঠিক আছে? এবার কিন্তু আমি পুরোটা ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। দেখো, লিথিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দাঁড়াবে? 1s2 আর হলো 2s1। ওকে, 1s2 2s1। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে কি বলো? এই যে 2s1 2s2 এটা কিন্তু কি অবস্থায় আছে? পরিপূর্ণ অবস্থায় আছে, এখানে কোনো বিজোড় নাই। কিন্তু এখানে কি আছে? 2s এ একটা বিজোড়ের অরবিটাল আছে, এখানে মাত্র একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু কি আছে? একটা ইলেকট্রন আছে, সুতরাং কি এটা প্যারাচুম্বকধর্মী। এক কথা, সুতরাং কি বলো? এরা কি চুম্বকধর্মী? প্যারাচুম্বকধর্মী। এখন আমরা জানি কি ক্ষার ধাতু সমূহের লাস্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা কি বলতো? সর্বশেষ কক্ষপথের NS1। তার মানে এখানে যে কয়টা আছে প্রত্যেকটা, যেমন সোডিয়াম কি 3s1, সর্বশেষ আগেরগুলো লিখলাম না। পটাশিয়াম কি 4s1, আগেরগুলো লিখলাম না। রুবিডিয়াম কি 5s1, সিজিয়াম কি 6s1 SS, ফ্রান্সিয়াম কি 7s1। তাহলে কি দেখা যাচ্ছে? সর্বশেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে, আর একটা করে ইলেকট্রন থাকা মানে এটা বিজোড় ইলেকট্রন, ঠিক আছে? তাহলে সুতরাং এটা কি চুম্বকধর্মী হবে? প্যারাচুম্বকধর্মী হবে নিশ্চিতভাবেই। কি ঠিক আছে? আর এই যে এখানে কিন্তু সব নিষ্ক্রিয় গ্যাস, ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ক্ষেত্রে হবে কি? নিয়ন, এটা হবে কিন্তু নিয়ন। ওকে, সোডিয়ামের ক্ষেত্রে নিয়ন, পটাশিয়ামের ক্ষেত্রে আর্গন, রুবিডিয়ামের ক্ষেত্রে ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, এই হলো যে ইলেকট্রন বিন্যাস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তার মানে ক্ষার ধাতু সমূহে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাই এরা প্যারাচুম্বকধর্মী। এবার আমরা দেখব এদের আয়ন সমূহ। কি সমূহ? আয়ন সমূহ। তাহলে আয়ন কেমনে হবে? বলো তো। এই যে ক্ষার ধাতু সমূহের কিছুক্ষণ আগে আমরা পড়ে গেছি, ক্ষার ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। তাহলে এরা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কিভাবে ত্যাগ করে দেব? দেখো,
ক্ষার ধাতুর, এখানে আমরা লিখবো ক্ষার ধাতুর আয়ন। তাহলে ক্ষার ধাতুর আয়ন M+, মানে কয়টা প্লাস? একটা প্লাস, তার মানে তারা একটা মাত্র ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে কি হবে দেখো, লিথিয়াম প্লাস, এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে বলো তো? লিথিয়াম প্লাস, এই যে এখানে আছে কি 2s1, এই 1 ইলেকট্রনটা তো চলে যাবে, থাকবে কি শুধুমাত্র 1s2। সোডিয়ামের ক্ষেত্রে 3s1 চলে যাবে, তাহলে সোডিয়াম প্লাস, এর ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াবে বলো তো? একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে থাকে কে? নিয়ন। সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? নিয়নের ইলেকট্রন বিন্যাস হবে। নিয়ন মানে কি বলো তো? 1s2, 2s2, 2p6। এখানে দেখো কোনো বিজোড় অরবিটাল নাই, কোনো বিজোড় ইলেকট্রন নাই, সব কিন্তু জোড়ায় জোড়ায় আছে, ঠিক আছে? আবার দেখো পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়াম প্লাস, একটা ইলেকট্রন চলে গেলে থাকে কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাসটা কি বলো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আছে কোনো বিজোড় ইলেকট্রন আছে? নাই। তাহলে বিজোড় ইলেকট্রন না থাকলে কি চৌম্বকধর্মী হবে? ডায়াচুম্বকধর্মী হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা? ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা চলে যাই। 4 নাম্বার গেল, এবার 5 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, 5 নাম্বার কোশ্চেনটা দেখো, আমি যদি এভাবে বলি কোশ্চেনটা, 5 নাম্বার, মৃৎক্ষার ধাতু কাকে বলবো এবার? মৃৎক্ষার ধাতুসমূহ ও এদের আয়নগুলো, মৃৎক্ষার ধাতুসমূহ ও এদের কিগুলো? আয়নগুলো। আমার হাতে লেখা একটু খারাপ, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? আমার কথার সাথে একটু মিলিয়ে নিও। মৃৎক্ষার ধাতুসমূহ ও এদের আয়নগুলো, হ্যাঁ, এদের আয়নগুলো কি হবে জানো? কি হবে বলো দেখি, কি লিখবো আমি? ডায়াচুম্বকধর্মী হবে, ডায়াচুম্বকধর্মী হবে, ঠিক আছে? তাহলে আমরা এই হেডলাইন তো আগেই শিখে ফেলছি, কি ইলেকট্রন বিন্যাসে অরবিটালগুলোতে যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে ওই সকল মৌল বা আয়নগুলো কি হবে? প্যারাচুম্বকধর্মী হবে। বিজোড় ইলেকট্রন না থাকলে কি হবে? ডায়াচুম্বকধর্মী হবে। কি জানো না? অবশ্যই জানো। তাহলে আমরা এবার ইলেকট্রন বিন্যাসটা করব কার? মৃৎক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস হবে। ওকে, কার ইলেকট্রন বিন্যাস হবে? মৃৎক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস হবে। মৃৎক্ষার ধাতু। তাহলে আমরা মৃৎক্ষার ধাতু, এরা গ্রুপ কয় নম্বরে আছে? গ্রুপ 2 নম্বরে আছে, ঠিক আছে? গ্রুপ নাম্বার কি 2। তাহলে গ্রুপ নাম্বার 2 মৃৎক্ষার। ওকে, মৌলগুলোর নাম কি কি বলো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, আর হলো যে কি রেডিয়াম, ঠিক আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এভাবে বলতে হবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে? তাহলে দেখবা মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, একদম থ্রুলি বলতে হবে। আচ্ছা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে? তাহলে এখন এখানে দেখা যাচ্ছে কি, দেখো তো, বেরিলিয়াম হলো কত? 4। এর ইলেকট্রন বিন্যাসটা কত হবে আমাদের? হিলিয়াম, তারপরে হবে কি 2s2। তাহলে এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। এটাকে যদি আমরা পুরোপুরিভাবে লিখি 1s2, 2s2, তাহলে এটা কি অবস্থায় আছে দেখো দেখি? সব জোড় অবস্থায় আছে, কোনো বিজোড় ইলেকট্রন নেই। যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নেই তাহলে এটা কি হবে বলো? বলে ফেলো, কি লিখছি? বিজোড় ইলেকট্রন না থাকলে কি চৌম্বকধর্মী হচ্ছে? ডায়াচুম্বকধর্মী হচ্ছে। তাহলে এরা কিন্তু ধাতুর ইলেকট্রন বিন্যাস, দেখো এই যে ধাতুর ইলেকট্রন বিন্যাসে কি নাই? কোনো বিজোড় ইলেকট্রন নাই, দেখছো? এই যে ধাতুর ইলেকট্রন বিন্যাসে কোনো বিজোড় ইলেকট্রন নাই। বিজোড় ইলেকট্রন নাই মানে কি? এটা কি চৌম্বকধর্মী? ডায়াচুম্বকধর্মী, ঠিক আছে? আবার ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা আসি, ম্যাগনেসিয়াম কত? 12 মানে কি? 1s2, 2s2, 2p6, 3s2। আজকে বিরিয়ানি খাইছি তো, এ কারণে একটু শব্দ হচ্ছে।
ঢেকুর উঠতেছে, ঢেকুর ঢেকুর। আচ্ছা, তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে? ম্যাগনেসিয়াম 12, 1s2 2s2 2p6 3s2। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, কোনো বিজোড় ইলেকট্রন নেই। যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নেই, তার মানে এটা কি চুম্বক ধর্মী? ডায়া চুম্বক ধর্মী। ডান, ডায়া চুম্বক ধর্মী। তাহলে ঠিক এভাবে তুমি যত কটা আনসার করবা সব কটার এটা কি হবে? 4s2। স্ট্রনশিয়াম কি হবে? 5s2। বেরিয়াম কি হবে? 6s2। রেডিয়াম কি হবে? 7s2। ওকে, তাহলে সবার সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? মাত্র 2টা ইলেকট্রন আছে। আর তার আগেরগুলো সব নিষ্ক্রিয় গ্যাস দিয়ে পূর্ণ, সব কয়টা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে পূর্ণ। নিষ্ক্রিয় গ্যাসে কোনো জোড় ইলেকট্রন নাই, বিজোড় ইলেকট্রন নাই। নিষ্ক্রিয় গ্যাসে কোনো বিজোড় ইলেকট্রন নাই, এই পাশে কোনো বিজোড় ইলেকট্রন নাই। ঠিক আছে, এখানে আছে কে কে বলো? এখানে আছে কে কে? ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা হলো যে নিয়ন, ক্যালসিয়ামের ক্ষেত্রে হলো আর্গন, তারপরে হলো যে ক্রিপ্টন, জেনন, রেডন। এই যে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এখানে কোনো কি নাই? বিজোড় ইলেকট্রন নাই। তো এখানে বিজোড় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই, এখানেও নাই। সুতরাং এটা কি চুম্বক ধর্মী? ডায়া চুম্বক ধর্মী। ঠিক আছে, এবার আসি আমরা এদের ক্যাটায়ন। এই যে আমি এখানে কি বলছি? ধাতুর কথা বললাম, এবার এদের আয়নগুলোর কথা বলবো আমরা এখন। তাহলে মৃৎক্ষার ধাতুর ক্যাটায়ন যারা, ক্যাটায়নের সর্বশেষ কক্ষপথে যেহেতু 2টা ইলেকট্রন আছে, এরা 2টা ইলেকট্রন ত্যাগ করবে। মৃৎক্ষার ধাতুর জারণ সংখ্যা 2। মৃৎক্ষার ধাতুর জারণ সংখ্যা কত? +2। তাহলে +2 মানে কি? এই যে আমাদের বেরিলিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিসে রূপান্তরিত হবে? বেরিলিয়াম 2+ রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে বেরিলিয়াম 2+, তাহলে মানে এখান থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, থাকবে কে? শুধুমাত্র 1s2 থাকবে। এটা কিন্তু নাই, এই যে 2s2 এটা কিন্তু নাই, এটা শেষ, ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ। ঠিক আছে, তাহলে এখন এখানে কি থাকছে? নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো থাকছে। আর আমরা জানি কি নিষ্ক্রিয় গ্যাসে তো কোনো বিজোড় ইলেকট্রন নাই। বিজোড় ইলেকট্রন নাই মানে কি চুম্বক ধর্মী? ডায়া চুম্বক ধর্মী। ম্যাগনেসিয়াম কি? 12, তাহলে ম্যাগনেসিয়াম কি? 2+, এটা হলো 4, এটা হলো 12। 2+ মানে কি? এই যে 3s থেকে 2টা ইলেকট্রন এরা চলে যাবে, এরা চলে গেলে থাকবে কারা? এরা থাকবে। তাহলে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, আছে কি বলো? শুধুমাত্র 1s2 2s2 2p6। ওকে, ঠিক একইভাবে কি হবে? ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, 20 মানে কি বলো তো? কোনটা চলে যাবে? 4s2 চলে যাবে, থাকবে কার ইলেকট্রন বিন্যাস? শুধুমাত্র আর্গনের ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। কোনো কি নাই? বিজোড় ইলেকট্রন নাই, নাই নাই নাই। মৃৎক্ষার ধাতুসমূহে কোনো বিজোড় ইলেকট্রন নাই। মৃৎক্ষার ধাতু ও এদের আয়নে কোনো বিজোড় ইলেকট্রন নাই। সুতরাং এরা কি হবে? ডায়া চুম্বক ধর্মী হবে। আর কি বলবো বলো? আশা করি বুঝতে পারতেছো। এবার আমরা কি করব? 6 নম্বর কোশ্চেনে যাব। আচ্ছা যাই আমরা 6 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। 6 নম্বর কোশ্চেন, একটা সুপার ডুপার কোশ্চেন হবে এবার। সুপার ডুপার কোশ্চেন, অনেক সুন্দর একটা কোশ্চেন, প্রচণ্ড রকমের আমার ভালো লাগার একটা কোশ্চেন। ঠিক আছে, এটা হবে কি? সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। অ্যাসিড আর ক্ষারে চলে আসছি আমরা এখন। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী। ব্যাখ্যা করো। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী, ব্যাখ্যা করো। ক্ষার, ঠিক আছে, এটা কিন্তু অ্যাসিড না, কি হবে? ক্ষার হবে। কিভাবে ক্ষার হবে? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, আমরা সেটা এখন ব্যাখ্যা করব। জলীয় দ্রবণ মানে কি বলতো? জলীয় দ্রবণ মানে দ্রাবক হিসেবে কে আছে? পানি আছে। পানি হলো দ্রাবক, সোডিয়াম কার্বনেটটা হলো যে কি? দ্রব। তাহলে সোডিয়াম কার্বনেটকে আমরা কোথায় দ্রবীভূত করব? পানির মধ্যে দ্রবীভূত করব। তাহলে দিয়ে দিই পানির মধ্যে। ঠিক আছে, কিভাবে? সোডিয়াম কার্বনেট এটা যদি বিয়োজিত হয়ে কিসে রূপান্তরিত হবে? 2 অণু সোডিয়াম প্লাস 1 অণু কার্বনেট 2-। ওকে, আর যেহেতু দ্রাবক পানিটা যখন বিয়োজিত হবে কিসে পরিণত হবে? H+ হবে আর OH- হবে কি না বলো? অবশ্যই হবে, এটাই তো হবে, এছাড়া আর কি হবে, তাই না?
এবার দেখো, এবার কি হয় দেখো, মজার একটা জিনিস হবে। সোডিয়াম কার্বনেট প্লাস কি পানি, তাহলে এখানে দেখো এখানে কি হবে বলো, এখন কি হবে, এই যে সোডিয়াম কার্বনেট এটা যখন বিয়োজিত হয়ে কিসে রূপান্তরিত হলো, সোডিয়াম আয়ন আর কার্বনেট আয়ন, এই যে এখন পানি থেকে পাইছি কি আমরা H+ আর OH- আয়ন, বিপরীত ধর্মী আয়নেরা পরস্পরের সাথে যুক্ত হবে। কি হবে বলো, বিপরীত ধর্মী আয়নেরা পরস্পরের সাথে যুক্ত হবে। এখান থেকে কে যাবে বলো, H+ আর কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট কি তৈরি হয়ে গেল, হাইড্রোজেন কার্বনেট তৈরি হয়ে গেল। আর কি তৈরি হয়ে যাবে বলো তো, আর কি তৈরি হবে, কি তৈরি হবে বলো, এই যে কি তৈরি হয়ে গেল বলো, এই যে কি তৈরি হয়ে গেল, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল, সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা অ্যাসিড তৈরি হয়ে গেল, একটা ক্ষার তৈরি হয়ে গেল। দেখছো এই যে সোডিয়াম কার্বনেটের সাথে পানি যখন তুমি মিশিয়ে দেবা তখন কি পাবা, তুমি একটা ক্ষার পাবা, একটা অ্যাসিড পাবা। কিন্তু এখানে একটা টুইস্ট, কি টুইস্ট, এই যে তুমি যে ক্ষারটা পেলে না, এই যে ক্ষার, এই ক্ষারটা হলো তীব্র ক্ষার, ঠিক আছে, এই ক্ষার হলো তীব্র ক্ষার, কিন্তু অ্যাসিডের কপাল খারাপ, ও হলো যে দুর্বল অ্যাসিড। কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড, মনে থাকবে সোডিয়াম মানে হাইড্রোজেন কার্বনেট একটা কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটা কি ক্ষার, তীব্র ক্ষার। এখন দুর্বল আর তীব্রের মধ্যে মূল প্রবলেমটা কোন জায়গায় হয় তা তো তোমরা জানো, অবশ্যই জানো না, অবশ্যই জানো। দুর্বল অ্যাসিড সামান্য পরিমাণে বিয়োজিত হয়, একেবারে সামান্য পরিমাণে বিয়োজিত হবে, ঠিক আছে, আর তীব্র ক্ষার একেবারে 100% বা 100%-এর কাছাকাছি রকমের পরিমাণে বিয়োজিত হবে। তাহলে কি বললাম, দুর্বল অ্যাসিড হিসেবে কি আছে বলো, এখন দুর্বল অ্যাসিড হিসেবে আছে আমাদের H2CO3, দুর্বল অ্যাসিড। তাহলে এটা আমি উভমুখী তীর চিহ্ন দিলাম, কারণ এটা সামান্য পরিমাণে বিয়োজিত হবে। তাহলে সামান্য পরিমাণে যদি বিয়োজিত হয় তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের পরিমাণ পাবো কি, সামান্য, যেহেতু সামান্য পরিমাণে বিয়োজন হয়। আমি এখানে যদি লিখে দিই সামান্য বিয়োজন, ঠিক আছে, সামান্য বিয়োজন হইলে H+ এর পরিমাণ কি আসবে, সামান্য পরিমাণে আসবে, সামান্য পরিমাণে আমরা কি পাবো, H+ পাবো, ওকে। আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড একমুখী তীর চিহ্ন দিলাম, তার মানে এটা কি, এটা তীব্রভাবে বিয়োজিত হয়, অনেক বেশি পরিমাণে বিয়োজিত হয়। তাহলে অনেক বেশি পরিমাণে যদি বিয়োজিত হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, Na+ পাবো আর OH- পাবো। এই যে OH-, এই OH- এর পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে, কারণ কি এখানে বিয়োজন বেশি মাত্রায়, তীব্র বিয়োজন হইলে OH- এর পরিমাণটা কি থাকে, বেশি পরিমাণে থাকে, ঠিক আছে, কি থাকে, বেশি পরিমাণে থাকে। এখন কি হবে বলো দেখি, এখন হবে কি জানো, এখন হবে এই যে সামান্য পরিমাণে H+, দেখো সামান্য H+, ওকে, আর OH- এর পরিমাণটা কি, অনেক বেশি, তাহলে আমরা এখানে লিখতে পারি বেশি OH-, এর বিক্রিয়া কি তৈরি হবে বলো, H+ আর OH- মিলে নিশ্চিতভাবেই কি তৈরি হবে, পানি তৈরি হবে। কারণ পানি তৈরি হওয়ার পর একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা কি জানো, সেই ঘটনাটা হলো যেহেতু H+ এর পরিমাণ কম, OH- এর পরিমাণ বেশি, তাহলে কম পরিমাণ H+ কি করবে, মানে একটা পানি তৈরি করতে কিন্তু একটা H+ লাগে আর একটা OH- লাগে সমপরিমাণ। তাহলে এখানে যদি ধরো এখানে যে পরিমাণ H+ আছে সে সমপরিমাণ OH- নিয়ে কিসে রূপান্তরিত হয়ে যাবে, পানিতে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু দ্রবণের মধ্যেও অতিরিক্ত OH- অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে OH- কি থাকে, দ্রবণে অতিরিক্ত থাকে, তাই সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ কি ধর্মী হয় বলো, অম্ল না ক্ষার, OH- থাকে, কি ধর্মী হবে, ক্ষারধর্মী হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটা কি আমি আশা করতে পারি, অবশ্যই পারি, কেন পারবো না, তোমরাও পারবা, ঠিক আছে, অবশ্যই পারি। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কি ধর্মী হয়ে গেল, ক্ষারধর্মী হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ওকে,
এবার আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হলো নাম্বার 6/7, 7 নম্বর কোশ্চেন। ওকে, আবার একটু চেক করে নিই কয় নম্বর কোশ্চেন। হ্যাঁ, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা হলো ক্ষার ধাতুর আয়নীকরণ বিভব কি? আয়নীকরণ বিভব সর্বোচ্চ না সর্বনিম্ন, কোনটা লিখব? সর্বনিম্ন লিখি। তাহলে আমরা যদি হিসাব করি যে গ্রুপ 1 পর্যায় সারণীতে গ্রুপ 1 থেকে 2, 3 এরকম ... 17, 18, ঠিক আছে, 18 নম্বর গ্রুপ। তাহলে সর্ববামের গ্রুপকে 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপে কে আছে? ক্ষার ধাতু আছে। বুঝতে পারছো ব্যাপার? তার মানে আমরা বলতে পারি পর্যায় সারণীতে ক্ষার ধাতুর আকার সব থেকে বড়। এরপরে ক্ষার ধাতু থেকে শুরু করে ধীরে ধীরে যখন আমরা গ্রুপ 1 থেকে শুরু করে 18-র দিকে যাব, তখন আকার ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে ক্ষার ধাতুর আকারটা যদি এত বড় হয়, তারপরে এটা হলো 1 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপের আকারটা আর একটু ছোট হবে, 3 নম্বর গ্রুপের আকারটা আরও ছোট হবে, 4 নম্বরটা আরও ছোট হবে, 5 নম্বরটা আরও ছোট হবে, এরকম ছোট হতে 18 নম্বরে যাবে। এটা হলো ধরে নিলাম এটা হলো 18 নম্বর ... 18 নম্বরটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর গ্রুপ। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে? পরমাণুর আকার বাড়তেছে। এখন পরমাণুর আকার বাড়লে কি হয়? এই যে পরমাণুর আকার বাড়লে আয়নীকরণ বিভবের মান কমে, এর কারণটা কি জানো? এর কারণটা হলো পরমাণুর আকার যত বাড়বে বা বড় হবে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেশি হবে। ওকে, এখন আমরা তো এখানে কি করব? এই যে দেখো, ইলেকট্রন ত্যাগ করতে হবে। এখানে কি করতে হবে? আয়নীকরণ বিভবে ইলেকট্রন ত্যাগ করতে হবে। দেখো, 1 মোল গ্যাসীয় অবস্থা 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ। তাহলে ইলেকট্রনটা অপসারণ কখন সহজ হয়? যখন ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়। ঠিক আছে, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের, এই যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন এর আকর্ষণটা কম হইতে হবে। কম হইতে গেলে কি হইতে হবে? দূরত্ব বেশি হইতে হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই জানো। তার মানে 1 নম্বর গ্রুপের আকার অনেক বড়। তাহলে সোডিয়ামের আকারটা কি? 1 নম্বর গ্রুপের মৌলগুলো কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। ঠিক আছে, ধরো সোডিয়ামের পর্যায়ে সোডিয়াম সব থেকে বড়, আবার পটাশিয়ামের পর্যায়ে পটাশিয়াম সব থেকে বড়, রুবিডিয়ামের পর্যায়ে রুবিডিয়াম সব থেকে বড়, সিজিয়ামের পর্যায়ে সিজিয়ামটা সব থেকে বড়। তার মানে একই পর্যায়ের যত বাম থেকে ডান দিকে যাবা, 1 নম্বর গ্রুপের ক্ষার ধাতুগুলোর আকার সব থেকে বড়। আর আমি আবার বলি, আকার বড় মানে কি? আকার বড় মানে হলো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেশি। তাহলে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেশি মানে হলো আকর্ষণ কম। ঠিক আছে, তার মানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ কম। তাহলে ইলেকট্রনের আকর্ষণ যদি কম হয়, ইলেকট্রনকে খুব সহজেই বা অল্প শক্তি প্রয়োগ করলেই ইলেকট্রনটা বেরিয়ে যাবে। এই কারণে আমরা বলতে পারি এর আয়নীকরণ বিভবের মান কম। বুঝতে পারছো ব্যাপারটা এবার? তাহলে এটা হলো অন্যতম কারণ। দ্বিতীয় অন্যতম কারণ হলো, যেমন ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p6, আর হলো কি 3s1। তাহলে এ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। এই একটা ইলেকট্রন যত সহজে সে ত্যাগ করবে, তত সহজে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করতে পারবে। এ কারণে সোডিয়াম খুব সহজেই ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। তাহলে নাম্বার 1, সোডিয়ামের আকার বড়, বা আমরা বলতে পারি গ্রুপ 1-এর আকার বড়। তাহলে গ্রুপ 1-এর আকার অন্য গ্রুপগুলোর থেকে সব থেকে বড়। ফলে গ্রুপ 1-এর যে ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে, সেই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা কি হবে? বেশি হবে। ফলে গ্রুপ 1-এর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব যেহেতু বেশি, আকর্ষণ কম। আর আকর্ষণ কম হলে অল্প শক্তি খরচ করলেই তুমি ইলেকট্রনটাকে সরাইতে পারবা। আর এই কারণেই আয়নীকরণ বিভব সর্বনিম্ন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ কারা বলে ফেলো। সর্বোচ্চ কারা হবে?
যদি একের আকার বড় হওয়ার কারণে আয়নীকরণ বিভব যদি সর্বনিম্ন হয়, এই যে 18 নম্বর গ্রুপ কে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এই নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ বিভবের মান সর্বোচ্চ। কোশ্চেন লিখে নাও, যদিও এটা এস ব্লকের মধ্যে পড়ে না, তারপরও আমরা লিখতে পারি, ঠিক আছে। কি লিখতে পারি? যে নিষ্ক্রিয় গ্যাসের, আচ্ছা এটা দিয়ে লেখা ভালো হয় না, একটু মোটা করে লিখি, ঠিক আছে। আমরা কি লিখতে পারি? নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ বিভব সর্বোচ্চ। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ বিভব সর্বোচ্চ, 8 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এটা যদিও এই এস ব্লকের মধ্যে না, কিন্তু যেহেতু এখন পড়ছে আমরা এখনই পড়াই ফেলাই। এবার এটা আবারও আমরা পরে পড়বো, যখন আমরা পি ব্লক মৌলের ক্ষেত্রে পড়বো তখনও আমরা পড়বো। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ বিভবের মান সর্বোচ্চ, কারণ কি? নিষ্ক্রিয় গ্যাস কোথায় আছে বলো? নিষ্ক্রিয় গ্যাস কোথায় আছে? পর্যায় সারণীর কয় নম্বর পর্যায়ে গ্রুপে আছে? নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোথায়? 18 নম্বর গ্রুপ, 18 নং গ্রুপ, ঠিক আছে। তাহলে 18 নং গ্রুপের ক্ষেত্রে কি হয়? 18 নং গ্রুপের ক্ষেত্রে পর্যায় সারণীতে সর্বডানে অবস্থান করতেছে, সর্ববামে হলো 1 নং, ধারাবাহিকভাবে সর্বডানে হলো যে কত নং? 18 নং এ যায় শেষ। তাহলে 1 নম্বর গ্রুপের আকার আমরা অ্যাটমিক রেডিয়াস বলবো। আকার মানে অ্যাটমিক রেডিয়াস, AR, এটার আকার সব থেকে বড়, আর 18 নম্বর গ্রুপের অ্যাটমিক রেডিয়াস সব থেকে কম, আকার সব থেকে ছোট। তাইলে এটার আকার যেখানে এতটা বড়, এটার আকার সেখানে এতটাই ছোট, ঠিক আছে। তাহলে এখন 1 নম্বর গ্রুপের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বেশি, এখানে 18 নম্বর গ্রুপের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা আরও অনেক অনেক কম। দেখছো ব্যাপার কত কম? তাহলে 18 নম্বর গ্রুপের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কর্তৃক অনেক জোরালোভাবে আকর্ষিত অবস্থায় থাকবে। কিভাবে থাকবে? জোরালোভাবে আকর্ষিত অবস্থায় থাকবে। আর জোরালোভাবে যদি আকর্ষিত অবস্থায় থাকে, এখান থেকে ইলেকট্রন অপসারণ করা খুবই কঠিন। মানে আয়নীকরণ বিভবের মান কি? সর্বোচ্চ। বুঝতে পারছো ব্যাপার? আর তাছাড়া এরা তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তাই না? আর নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলে তাদের অরবিটালের স্টেবিলিটি বেশি। যেমন ধরো আমাদের হিলিয়াম কি 1s2, তারপরে হলো যে কি তোমার নিয়ন মানে কি 1s2, 2s2, 2p6, এভাবে তো সব কয়টার কি থাকবে? অরবিটালের স্টেবিলিটি থাকবে। তাহলে 18 নম্বর গ্রুপের মৌলের অরবিটালের স্টেবিলিটি সব থেকে বেশি, কিন্তু 1 নম্বর গ্রুপের অরবিটালের স্টেবিলিটি সব থেকে কম। এখানে অরবিটালের স্টেবিলিটি মানে স্থায়িত্ব অনেক বেশি, ঠিক আছে। আমরা জানি পরিপূর্ণ অরবিটাল বা অর্ধপূর্ণ অরবিটাল অনেক বেশি স্থিতিশীল হয়। তাহলে 18 নম্বর গ্রুপের অরবিটালটি কি? স্থিতিশীল অরবিটাল, ঠিক আছে। কিন্তু 1 নম্বর গ্রুপের অরবিটাল কি নয়? স্থিতিশীল নয়। অরবিটাল স্থিতিশীল নয়। বুঝতে পারছো? যেহেতু এটা অরবিটালটা স্থিতিশীল নয়, কি হলো আবার এটা? এই হলো ঝামেলা। অরবিটাল যেহেতু স্থিতিশীল নয়, তাই এখান থেকে ইলেকট্রন সহজে যায়, আর এখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি সময় লাগে। আয়নীকরণ বিভবের মান সর্বোচ্চ। আমাদের 8 নম্বর কোশ্চেন, 8টা কোশ্চেন হয়ে গেছে। ওকে, এবার আমরা 9 নম্বর কোশ্চেনে যাই। 9 নম্বর কোশ্চেনটাও এরকমই কাছাকাছি। 9 নম্বর কোশ্চেনটা এরকমই কাছাকাছি। কোশ্চেন কিরকম? ক্ষার ধাতু অপেক্ষা মৃৎ ক্ষার ধাতুর আইপি বেশি। আইপি মানে কি? আয়নীকরণ বিভবের মান বেশি, ঠিক আছে। মানে ক্ষার ধাতু থেকে ইলেকট্রন অপসারণ করতে যত শক্তি লাগে, মৃৎ ক্ষার ধাতু থেকে ইলেকট্রন অপসারণ করতে তার থেকে একটু বেশি শক্তি লাগে। বেশি শক্তি তো লাগবেই। কারণ কি বলো? ক্ষার ধাতু সমূহ কয় নম্বর গ্রুপে অবস্থান করতেছে? ক্ষার ধাতু গ্রুপ হলো যে 1।
ক্ষার ধাতুর গ্রুপ হলো 1, আর মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ হলো কোথায় 2, গ্রুপ কত 2। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি বলছিলাম, একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে, কোথায় বাম থেকে ডান দিকে গেলে কি হয়, অ্যাটমিক রেডিয়াস কমে। ঠিক আছে, কি কমে, অ্যাটমিক রেডিয়াস মানে পরমাণুর আকার কমে। তার মানে গ্রুপ 1 থেকে গ্রুপ 2 এর পারমাণবিক ব্যাসার্ধ কম, ছোট। তার মানে গ্রুপ 1 যদি এত বড় হয়, গ্রুপ 2 হবে একটু ছোট। এটা হলো 1 নম্বর গ্রুপ, আর এটা হলো যে গ্রুপ নাম্বার কত 2। এখন অ্যাটমিক রেডিয়াস যত কমবে, অ্যাটমিক রেডিয়াস যত কমবে কি হবে, কি হবে, ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব কমে। দূরত্ব কমা মানে কি, ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বাড়ে, ফলে ইলেকট্রন অপসারণে বেশি শক্তি খরচ হয়, বেশি শক্তি প্রয়োজন। বেশি শক্তি প্রয়োজন মানে কি, আয়নীকরণ বিভবের মান বেশি। বুঝতে পারছো এখন? তাহলে এখানে ব্যাপারটা কিভাবে হবে দেখো, গ্রুপ 1 এই হলো নিউক্লিয়াস, এ হলো ইলেকট্রন। গ্রুপ 2 এই হলো নিউক্লিয়াস, এ হলো ইলেকট্রন। ঠিক আছে, এই হলো ইলেকট্রন। তাহলে এখানে অ্যাটমিক রেডিয়াসটা বেশি, অ্যাটমিক রেডিয়াস হাই, আর এখানে অ্যাটমিক রেডিয়াস এর তুলনায় কম। বুঝতে পারছো, কার তুলনায় কম, গ্রুপ 1 এর তুলনায় কম। তাহলে গ্রুপ 1 এর বেশি। তাহলে গ্রুপ 1 এর যেহেতু বেশি হয়, তাহলে দূরত্ব কমে, কার দূরত্ব কমছে, কার গ্রুপ 2 এর। এই যে এই মানটা কিন্তু কম। ঠিক আছে, তাহলে দূরত্ব যদি কমে কি হবে, আকর্ষণ বাড়বে। তার মানে এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি, ফলে ইলেকট্রন অপসারণ করতে কি হবে, বেশি শক্তি হবে। তার মানে এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে কি হবে, বেশি শক্তি প্রয়োজন হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাই কি, আমরা দেখতে পাই যেমন সোডিয়াম, তার মানে কি সোডিয়ামের আইপি অপেক্ষা ম্যাগনেসিয়ামের আইপি বেশি, বলা যায় তো। মানে সোডিয়ামের আয়নীকরণ শক্তি অপেক্ষা ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান কি হবে, বেশি হবে। কারণ কি, সোডিয়াম পর্যায় সারণীর কয় নাম্বার গ্রুপে আছে, গ্রুপ নাম্বার 1। ম্যাগনেসিয়াম কয় নাম্বার গ্রুপে আছে, গ্রুপ নাম্বার 2। সোডিয়ামটা হলো যে কি, ক্ষার ধাতু, ম্যাগনেসিয়াম হলো যে কি, মৃৎ ক্ষার ধাতু। ঠিক আছে, তাহলে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের আকার ছোট। এটাকে তুমি এখন সোডিয়াম লিখতে পারো, আর এটাকে তুমি ম্যাগনেসিয়াম লিখতে পারো। ঠিক আছে, তাহলে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকার ছোট। এরপরে এভাবে ব্যাখ্যাটা দিয়ে আসতে হবে, ক্ষার ধাতু অপেক্ষা মৃৎ ক্ষার ধাতুর আইপি বেশি। ঠিক আছে, ওকে, আরেকটা কোশ্চেন করাই না, আরেকটা কোশ্চেন করাই, 10টা কোশ্চেন করাই আজকে। 10টা কোশ্চেন করাই, এটার সাথে রিলেটেড। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা হলো কি জানো, 10 নম্বর কোশ্চেনটা হলো ক্ষার ধাতুর, ক্ষার ধাতু সমূহ, এভাবে লিখি, ক্ষার ধাতু সমূহ তীব্র কি বলতো, বিজারক। ক্ষার ধাতু সমূহ তীব্র বিজারক, ব্যাখ্যা করো। সব থেকে বেশি তীব্র, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা কি জানি বলো দেখি, জারণ বিজারণ মনে আছে তোমাদের? জারণ মানে কি বলো তো? জারণ মানে ইলেকট্রন ত্যাগ। আমি যে লাইনটা লিখে দেবো এটা মনে রাখবা, জারণ মানে কি, ইলেকট্রন ত্যাগ। ওকে, জারণ মানে ইলেকট্রন ত্যাগ। যার জারণ বিক্রিয়া হবে সে নিজে হবে বিজারক, সে নিজে কি হবে, বিজারক হবে। ঠিক আছে, আচ্ছা, বিজারকের কাজ কি, নিজে জারিত হবে
অন্যকে বিজারিত করবে। বিজারকের কাজ কি বলো? বিজারকের কাজ কি? নিজে কি হবে? নিজে জারিত হবে। অন্যকে কি করবে? অন্যকে কি করবে? অন্যকে বিজারিত করবে। অন্যকে বিজারিত করে। ঠিক আছে, এই যে নিজে জারিত হয়, এই যে জারণ বিক্রিয়া, যার জারণ বিক্রিয়া হয় সেই বিজারক। তারা নিজের জারণ হয়, তার মানে কি নিজে জারিত হয়, আর অন্যকে কি করে? বিজারিত করে। ঠিক আছে, আর বিজারণ মানে কি? বিজারণ, বিজারণ মানে কি? বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তো ইলেকট্রন গ্রহণ মানে কি? তাহলে সে হবে কি? জারক। তাহলে জারক কি করে? নিজে বিজারিত হবে, নিজে বিজারিত হবে, অন্যকে কি করবে? জারিত করবে। ঠিক আছে, অন্যকে জারিত করবে। অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, এবার আমরা আসি, এই ঘটনাটাকে আমরা কোথায় খাটাবো জানো? এই ঘটনাটাকে আমরা খাটাবো ক্ষার ধাতুর ক্ষেত্রে। এখন আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম ক্ষার ধাতু সমূহেরা, ক্ষার ধাতু সমূহেরা কোথায় আছে? গ্রুপ কোথায় আছে বলো? গ্রুপ 1-এ আছে, তাই না? তাহলে গ্রুপ 1-এর আকার কি? সব থেকে কি হয়? গ্রুপ 1-এর আকার কি হয় বলো? সব থেকে কি হয়? বড় হয়। ঠিক আছে, তাহলে এবং গ্রুপ 1-এর সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা কি? নোবেল গ্যাস NS1। নোবেল গ্যাস NS1, নোবেল গ্যাস NS1। এটা হলো যে কি? গ্রুপ 1-এর ইলেকট্রন বিন্যাস। এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। যেহেতু সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাইলে কি করবে? ইলেকট্রন কখনো গ্রহণ করবে না, কখনো গ্রহণ করবে না, কারণ একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে তাহলে সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। বুঝতে পারছো? আর ইলেকট্রন গ্রহণ করতে গেলে কিন্তু 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, কারণ 7টা ইলেকট্রন গ্রহণ করলে তারপর তার অষ্টক পূরণ হবে। গ্রহণের দিকে যাইলে 7টা গ্রহণ করা লাগবে, আর ত্যাগের দিকে যাইতে গেলে একটা ত্যাগ করলেই যথেষ্ট। তাহলে কোনটা সহজ? একটা ইলেকট্রন ত্যাগ করা খুবই সহজ, তাই না? তাহলে ক্ষার ধাতু সমূহের ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। হ্যাঁ, এবার আসো এখানে। ইলেকট্রন ত্যাগ মানে কি? জারণ বিক্রিয়া হবে। আর যেহেতু ক্ষার ধাতুর আকার সব থেকে বড়, 1 নম্বর গ্রুপ সব থেকে বড়, 1 নম্বর গ্রুপ সব থেকে বড়, 18 নম্বর গ্রুপ সব থেকে ছোট। তো 1 নম্বর গ্রুপের আকার যেহেতু সব থেকে বড়, এদের আয়নীকরণ বিভবের মান সব থেকে কম। তাহলে আমরা কি বলতে পারি? গ্রুপ 1 এর আকার সব থেকে বড়। ঠিক আছে, সব থেকে বড় আকার। তাহলে আকার সব থেকে বড় মানে কি? আয়নীকরণ বিভব কম, আয়নীকরণ বিভব কম। আয়নীকরণ বিভব কম মানে কি? ইলেকট্রন অপসারণে কম শক্তি লাগে, ইলেকট্রন অপসারণে কম শক্তি লাগে। ঠিক আছে, ইলেকট্রন অপসারণে কি লাগে? কম শক্তি লাগে। এখন ইলেকট্রন অপসারণে যদি কম শক্তি লাগে তাহলে কি হবে? ইলেকট্রন অপসারণ করবে সহজে, তাহলে তার জারণ বিক্রিয়া হবে সহজে, তার মানে সে একটা তীব্র বিজারক। দেখছো কাহিনী কেমনি মিলে গেছে। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করতে, দেখো আমি আবার বলি, ইলেকট্রন ত্যাগ করতে কম শক্তি লাগবে। ইলেকট্রন ত্যাগ করতে যদি কম শক্তি লাগে তার মানে সে খুব সহজে জারণ বিক্রিয়া হবে, আর জারণ বিক্রিয়া হলে সে হবে কি? তীব্র বিজারক। তীব্র বিজারক। কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ক্ষার ধাতু সমূহ বা গ্রুপ 1-এর মৌলগুলো তীব্র কি হবে? বিজারক হবে। ওকে, ওকে ওকে আজকে তোমাদের সাথে এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আমার প্রথম পর্বে এই 10টা কোশ্চেন থাকবে, দ্বিতীয় পর্বে আমি আরও এরকম চমৎকার চমৎকার কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আসব। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট।